রাস্তাঘাটে চলার সময় চোখ কি বাসায় রেখে আসেন? আমি না চোখ বাসায় রেখে এসেছি। আপনিও কি চোখ বাসায় রেখে এসেছেন? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, বেয়াদব ছেলে। একে তো পেছন থেকে এসে ধাক্কা দিয়েছেন, আবার বড় বড় কথা বলছে। বাবার টাকায় বাইক কিনে রাস্তাঘাটে বখাটেদের মতো চলাফেরা করে। ওই সেমরি, আমি রাস্তাঘাট কিভাবে চলি সেটা তোকে বলতে হবে? সব দোষ তোর, ওই রিক্সাওয়ালার। হুট করে এখানে রিক্সা কেন থামালো বল? আপনার সাহস তো কম না। আপনি আমাকে তুই করে বলছেন? আমি মিম। আপনার কি করতে পারি জানেন? তুই মিম না ডিম তাতে আমার বাল ছেঁড়া গেল। সামনে থেকে সর। আর কি করতে পারিস করিস। বলেই ছেলেটা বাইক নিয়ে চলে যায়। কি অসভ্য ছেলে! অচেনা একটা মেয়ে তুই করে কথা বলে, দোষ করে আবার বড় বড় কথা বলে চলে গেল। আমি তো তোকে দেখে নেব, বেয়াদব। একটা শুভ কাজে যাচ্ছিলাম, দিল মুডটা নষ্ট করে। আমি এই দেশের টপ বিজনেসম্যান আহসান চৌধুরীর একমাত্র ছেলে অভ্র চৌধুরী। লেখাপড়া শেষ করে ঘুরে দিন পার করছি। আব্বু অনেকবার বলেছে তার অফিসে বসতে। আমার এসব অফিস টফিস ভালো লাগে না। বাসা থেকে বের হয়ে আব্বুর এতিম বাচ্চাদের জন্য বানানো এতিমখানায় যাচ্ছিলাম। প্রতি শুক্রবার আমি এতিমখানায় যাই। রাস্তা দিয়ে আসার সময় একটা রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিই। আসলে রিক্সাওয়ালা মামা হঠাৎ করে ব্রেক করায় আমি নিজের বাইককে কন্ট্রোল করতে পারিনি। আমি সরি বলার আগেই মেয়েটা এসে ওইসব বলছিল, তাই মাথা গরম হয়ে গেল। এতিমখানায় এসে বাইক থেকে নেমে চকলেটের বক্সটা নিয়ে ভেতরে আসি। সব বাচ্চারা আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে। সবাইকে জড়িয়ে ধরি। এরপর আমি একজন একজন করে সবাইকে চকলেট দেই। এইখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। বাসার সামনে এসে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে বাসার ভেতরে এসে সোফায় বসে পড়ি। রাগে পুরো শরীর কাঁপছে। কি রে, এত রেগে আছিস কেন? কারোর সাথে কি ঝগড়া হয়েছে নাকি? আর বলো না, একটা স্টুপিড আমার রিকশায় ধাক্কা দিয়ে আবার আমাকে কথা শুনিয়ে গেছে। এসব নিয়ে ভেবে লাভ নেই। রাস্তায় এমন অনেক ঘটনা ঘটে। তা তুই যেই কেসের জন্য গিয়েছিস সেটার কি হলো? কেসটা খুব সহজেই জিতে যাব। এই 3টা কেস জিতবো। আমিও কেডি পাঠকের মতো বড় উকিল হব। ওনার মতো কোনো কেস হারবো না। কেডি পাঠক একজন অভিনেতা, রিয়েল উকিল নয়। আর এক সময় ক্রাইমকে প্রতিহত করেছে। এখন ছবি করে সেখানে নিজেই সবচেয়ে বড় ভিলেন। অভিনেতা বা যাই হোক, আমি ওনাকে দেখেই এই পথে এসেছি। আমিও সব সময় সত্যের জন্য লড়বো। তুই একজন অসহায় মানুষকে ন্যায় পাইয়ে দিলে সবচেয়ে বেশি খুশি আমি হব। আর তোর মা হয়ে গর্ব করে সবাইকে বলবো, এটা আমার মেয়ে। আম্মু জড়িয়ে ধরে বলি, তোমার আর আব্বুর জন্যই আমি এতদূর আসতে পেরেছি। দোয়া করো আম্মু, যেন সত্যের জন্য সারা জীবন লড়তে পারি। তুই পারবি মা, সেই বিশ্বাস আমার আছে তোর ওপর। আচ্ছা, বাহির থেকে এসেছিস, গিয়ে ফ্রেশ হয়ে নে। আম্মুকে ছেড়ে দিয়ে আমি রুমে চলে আসি। ফ্রেশ হয়ে আইনের বই নিয়ে ব্যালকনিতে চলে আসি। সবার সাথে মজা করে সন্ধ্যায় বাসায় চলে আসি। আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়ছে। আমি আব্বুর পাশে গিয়ে বসি। সবার সাথে কেমন সময় কাটালি? খুব ভালো আব্বু। ওই ছোট ছোট বাচ্চাগুলোর কাছে থাকলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এটা তো তোর স্বপ্ন ছিল। ছোট ছোট বাচ্চারা যার বাবা মাকে হারিয়ে ইতিম হয়ে গেছে, তাদেরকে তুই তাদের মানুষের মতো মানুষ করবি। তোমার জন্য আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আব্বু। তুমি সবচেয়ে বেস্ট আব্বু। আব্বুকে জড়িয়ে ধরে কথাটা বলি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকি। ডিনার করে রুমে আসতে গেলে আম্মু বলে, মিম, তুই কি কাল বিকেলে ফ্রি থাকবি? কেন আম্মু, কোথাও যেতে হবে? তোর আহসান আঙ্কেলের বাসায় যাব। মনে আছে তোর আহসান আঙ্কেলের কথা? হুম আম্মু, মনে আছে। আচ্ছা, কাল আমি রেডি থাকবো। বলেই আমি রুমে চলে আসি। আমি তো সব ভুলেই গেছিলাম অব্রর কথা। ছোটবেলায় আমাকে কত কিছু বলতো। পাগলটা আমার সাথে কোনো ছেলেকে কথা বলতে দেখে রেগে থাকতো। আমি কি করে অব্রকে ভুলে গেলাম? 16 বছর পর আমি কাল অব্রকে দেখব। কেমন দেখতে হয়েছে পাগলটা! আব্বু আজ আগে আগেই চলে এসছে। এত তাড়াতাড়ি তো আব্বু আসে না। আব্বু, তোমার কি শরীর খারাপ? আজ এত তাড়াতাড়ি চলে আসলে? না, আমি ঠিক আছি। বাসায় মেহমান আসবে, তাই চলে আসলাম। মেহমান আসবে? কারা আব্বু? আসলেই দেখতে পারবি। এখন আর কোথাও যাস না। আমি বাইরে না গিয়ে রুমে চলে আসি।
গল্পের বই পড়াটা আমার ছোট থেকে অভ্যেস। বই নিয়ে ব্যালকনিতে চলে আসি। আঙ্কেলের বাসায় চলে এসেছি। আঙ্কেলকে সালাম করতেই আমার মাথায় হাত রেখে বলে, কত বড় হয়ে গেছে আমাদের ছোট মিম। কেমন আছিস মা? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, সবাই ভেতরে আসুন। সবাই ভেতরে এসে বসি। আব্বু আর আঙ্কেল কথা বলছে আর হাসছে। আমি আশেপাশে তাকিয়ে অব্রকে দেখার চেষ্টা করছি, কিন্তু পাগলা কোথায়? অপর রুম উপরে, সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে প্রথম রুমটা। আমি মাথা নেড়ে উপরে চলে আসি। দরজায় নক করছি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে যায়। রুমে তো কেউ নেই। ব্যালকনিতে গিয়ে দেখি বই হাতে দোলনায় বসে আছে অব্র। মেয়েলি কণ্ঠে আমার নাম শুনে চমকে পেছনে তাকিয়ে দেখি গতকালকের সেই মেয়েটা। ইউ, সেদিন রাস্তায় ঝগড়া করে হয়নি, আবার এখানে চলে এসছেন? আপনি এখানে কেন? আর আমি তো অব্রর বাসায় এসেছি। আমি অভ্র, মিম না ডিম। আপনি আমার বাসার ঠিকানা জানলেন কি করে? আর আমার নাম আপনাকে কে বলেছে? তুই অব্র? আই কান্ট বিলিভ। আমার বাসায় এসে আমাকেই তুই করে বলা হচ্ছে? এখানে কি বলে ঢুকেছেন? এখনো গাধায় রয়ে গেলি ছোটবেলার মতো হনুমান। আমি হনুমান? এই সেমরি, এক সেকেন্ড। তুই আমার ছোটবেলার খেলার সাথে মিম? গাধা, তোকে কিন্তু চেনাই যাচ্ছে। ছোট থাকতে তো দেখতে ভিলেনের মতো ছিলি, এখন হিরোদের মতো লাগছে। ছোট থাকতে তো তোর নাক থেকে সবসময় পানি পড়তো। এখন অবশ্য কিউট হয়ে গেছিস অনেক। কি আজব না অব্র, আমরা এত বছর পর সামনাসামনি এসেছি, তাও ঝগড়া দিয়ে শুরু হয়েছে। হুম, তা দেশে ফিরেছিস কবে? 3 মাস হয়েছে। এখানে এসে সবকিছু গুছিয়ে নিতে নিতে সময় করে উঠতে পারিনি। সময় চাইলেই বের করা যায়। সত্যি তো, এটা তোর আমার কথা মনেই ছিল না। মনে না থাকারই কথা। বিদেশ গিয়ে লেখাপড়া করেছিস, ওখানে কত স্মার্ট স্মার্ট ছেলেরা আছে, নতুন বন্ধু হয়েছে। একদমই না। তুই জানিস ছোটবেলা থেকেই আমার উকিল হওয়ার ইচ্ছে ছিল। পড়াশোনার এত চাপ ছিল, পাশেও ঠিকমতো কথা বলতে পারিনি। মনে রাখতে না চাইলে অনেক রিজন বের করা যায়। যাই হোক, তুই একা এসছিস নাকি আঙ্কেল আন্টিও এসছে? আব্বু আম্মু আঙ্কেলের সাথে কথা বলেছে, আমাকে নিচে আসতে বলে অব্র চলে যায়। অভিমান করেছে সেটা বুঝতেই পারছি। অভিমান করারই কথা, এতগুলো বছর পর ওর সাথে একবারও কথা বলিনি। আঙ্কেল আন্টির সাথে কুশল বিনিময় করে আব্বুর পাশে বসে পড়ি। ভাইজান, অব্র কিন্তু আমাদের ভুলেই গেছে। গত বছর আমাদের বাসায় গিয়েছিল। এরপর কতবার বলেছি যেতে, কাল আসবো করে আজও যায়নি। আমিও কতবার বলছি যেতে, পড়াশোনা নিয়ে বিজি ছিল। আর ওর স্বপ্নের ইতিমখানা হবার পর তো আমাকেই ভুলে গেছে। আসলে আন্টি, পথ যখন অনেক দূরের হয়ে যায়, তখন চেনা পথও অচেনা হয়ে যায়। কেউ অব্রর কথা না বুঝলেও আমি বুঝতে পেরেছি। আমি এসে আম্মুর পাশে বসে পড়ি। একে অপরকে চিনতে সমস্যা হয়নি তো? চিনতে সমস্যা হবারই কথা আন্টি। 16 বছরে না কথা হয়েছে আর না দেখা হয়েছে। আচ্ছা, আপনারা গল্প করুন, আমাকে একটু বাইরে যেতে হবে। এখন কোথাও যেতে হবে না, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগে সেটা শুনে নে। আমরা তোমার আর মিমের বিয়ে দিয়ে আমাদের ছোটবেলায় দেওয়া কথা এবার পূরণ করতে চাই। তোমরা কি বলো? তোমরা যা বলবে আমি তাই করব। সরি আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। বলেই অব্র বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি অব্রর যাওয়ার দিকে তাকিয়ে আছি। ছোটবেলার অব্র আর এখনকার অব্র কতটা পার্থক্য। যে আগে আমাকে বউ বলে ডাকতো, বড় হয়ে আমাকেই বিয়ে করবে বলেছে। আজ যখন দুই পরিবার চাইছে, তখন অব্র রাজি না। অব্র কেন আমাকে বিয়ে করতে রাজি হলো না? আমি অপরের হয়ে ক্ষমা চাইছি। ওই এমন কেন করলো বুঝতে পারছি না। আমি ওর সাথে কথা বলবো। আমরা তাহলে এবার আসি ভাইজান। বাসা থেকে বের হয়ে এতিমখানায় চলে আসি। মন খারাপ করে আমি থাকতে চাই না। মন ভালো করার জন্য ওরাই আমার সবচেয়ে বড় কারণ। সন্ধ্যায় বাসায় আসতে আব্বু বললে, অব্র দ্বারা তোর সাথে কথা আছে। হুম আব্বু বলো। তুই তো মিমকে ভালোবাসতি, তাহলে এই বিয়েতে তোর আপত্তি কেন? অনেকটা সময় চলে গেছে আব্বু। যে মেয়ে 16 বছরে আমার একবার খবর নেয়নি আমি বেঁচে আছি না মরে গেছি, আজ তার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করলেই আমি বিয়ে করব? আর ভালোবাসতাম, ভালোবাসি না, এইসব নিয়ে আমার সাথে আর কথা বলবে না।
বলেই আমি আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসি। আমি ওর সাথে একবারও কথা বলিনি তাই? নাকি ও অন্য কাউকে ভালোবাসে? না অব্র, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। কালকে এই কেসটা শেষ করে অব্রর সাথে কথা বলতে হবে। রাতে খাবার খেয়ে রুমে এসে গল্পের বই নিয়ে শুয়ে পড়ি। গল্প পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কেসটা জিতে গেছি। বাসায় এসে আম্মুর পা ছুঁয়ে সালাম করি। বিজয়ী হয়ে আসবি আমি জানতাম। তোমার আম্মুর দোয়া আমার সাথে আছে না? আমি কি করে না জিতে আসি? আম্মু, আমি অব্রর সাথে দেখা করতে যাব। ওর এই বিয়েতে রাজি না হওয়ার কারণ আমি ওর সাথে একবারও কথা বলিনি তাই। রেগে আছে আমার উপর। ওর রাগ ভাঙাতে হবে। আম্মু আর না করে না। আমি খাবার খেয়ে রেডি হয়ে চলে আসি অব্রদের বাসায়। আঙ্কেল অফিসে, অব্র রুমে এসে দেখি ঘুমিয়ে আছে। না ডেকে ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরি। ঘুম ভাঙতেই ওঠার চেষ্টা করে ব্যর্থ হই। বুঝলাম না কেন উঠতে পারলাম না। মনে হচ্ছে কেউ আমাকে কিছু দিয়ে বেঁধে রেখেছে। বোঝার জন্য হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলে পাশে তাকাতেই আমি তো ভয়ে বরফ হয়ে যাই। তাড়াতাড়ি নিজেকে ছড়িয়ে উঠে যাই। মিম আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। এই ওঠ, অনেক ঘুমিয়েছিস। কি হয়েছে? আর একটু ঘুমাতে দে না। ঘুমাবি তোর বাপের বাড়িতে গিয়ে ঘুমা, আমাদের বাসায় কি? এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই ঘুমাবো। শ্বশুর বাড়ি তাই না? কোমরে এমন লাথি মারবো স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে মেরে দেখা। আমি একজন উকিল। ছোট একটা প্যাচ দিব, কম করে হলেও 5 বছরের জন্য জেলে থাকবি। আমাকে তুই জেলের ভয় দেখাচ্ছিস? ওঠ তুই, আমার রুম থেকে বের হ। এটা আমার হবু বরের রুম। আমি এখান থেকে যাব না। দেখ বোন, আমি তোর পায়ে পড়ি। কেউ এসে যদি দেখে তুই আমার রুমে এভাবে শুয়ে আছিস, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। যেতে পারি যদি আমার প্রশ্নের উত্তর দিস। কি প্রশ্ন আছে কর, তারপর তুই এখান থেকে যা। আমাকে বিয়ে করতে তোর সমস্যা কেন? আমি কি দেখতে খারাপ? নাকি তোর সাথে এত বছর কথা বলিনি তাই? এই জন্যই। 16 বছর ধরে খবর নেই, আর একদিন এসে বলবি আমাকে বিয়ে করতে চাস? আমি কি পুতুল নাকি? যখন যেভাবে বলবে সেভাবেই শুনবো। ভুল হয়ে গেছে তো। আমি পড়াশোনার চাপে সব ভুলে গেছি। 16 বছর যেভাবে ভুলেছিলি, বাকি জীবনও সেভাবেই ভুলে থাকতে পারবি। আমার তোকে চাই না, তুই এখন আসতে পারিস। বিয়ে তো আমি তোকেই করব। যতদিন আমাকে ভালোবাসি না বলবি, আমি তোর পেছন ছাড়ছি না। ভালোবাসা এত সস্তা না, আর ভালোবাসা আমার জন্য না। কেন? তোর কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে ফুলের কাছে ঋণী হয়ে থাকা। ভালোবাসা মানে অযথা চোখের পানি ফেলা। ভালোবাসা মানে কবিতার একটি আহত চরণ, তোমাকে পেতাম যদি। ভালোবাসা মানে ভেজা চোখ মুছে আবার স্বপ্ন দেখা। বাট আমি এর একটাও এখন আর করতে চাই না। তোর একটা কলের আশায় এতদিন রাত জেগেছি, শুধু আমি জানি। আমি যার জন্য পাগলের মতো অপেক্ষা করে গেছি, সে আমাকে ভুলে খুব ভালোই ছিল। তোকে আর প্রয়োজন নেই, আমি তোকে ছাড়া বাঁচতে শিখে গেছি। একটাবার আমাকে ক্ষমা করে দে অব্র। আমি আর কখনো তোকে ছেড়ে দূরে যাব না। তুই আমার কতটা জুড়ে আছিস সেটা আমি জানি। তোর জন্য মনের মাঝে যেই ফুল গাছটা লাগিয়েছিলাম, তোর অভাবে সেই ফুল গাছটা শুকিয়ে গেছে। আমি মিম কি বলবে সেটা শোনার জন্য অপেক্ষা না করে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে গেলে মিম বলে, সব দোষ আমার ছিল। আমি না হয় তোকে ভুলে গেছিলাম, কিন্তু তুইও কি পারতি না আমার সাথে যোগাযোগ করতে, আব্বু আম্মুর থেকে নাম্বার নিতে? এখন সব দোষ শুধু আমার। কখনো দোষী করে অভিশাপ দিব না। তোর চলার পথে আমি কখনো বাধা হব না। তোর সুখের নীড়ে আসতে চাই না আমি কখনো ফিরে। সুখে থাক আমাকে ভুলে, আমি সেই ছোটবেলার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। বলেই অব্র রুম থেকে বের হয়ে চলে যায়। আমি সেখানেই বসে কান্না করছি। আমি চাই করুণা করে তুই আমার কাছে ফিরে আয়। যতই আমার মনটা হোক ধুধু মরুভূমি, অনেক রাত করে আজ বাসায় এসছি। বাসায় আসতেই আব্বু আমার গালে থাপ্পড় দেয়। আমি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি। আব্বু এই প্রথম আমার গায়ে হাত তুলল। একটা মেয়ে তোকে ভালোবেসে বলে তুই ফিরিয়ে দেবার পরও তোর কাছে এসেছে, আর তুই তাকে কাঁদিয়ে ফিরিয়ে দিয়েছিস। মিম তোর খবর নেয়নি বলে রেগে আছিস? তুই খবর নিয়েছিলি ওর। ও যেই ভুল করেছে, তুই তো সেই ভুল করেছিস। কালকে গিয়ে ওকে সরি বলে আসবি। আমি কিছু না বলে রুমে চলে আসি। আচ্ছা, আব্বুর কথাটা তো সত্যি। আমিও তো মিমের খবর নেইনি। দুজনেই তো সমান অপরাধী। মোবাইল বের করে মিমকে কল করি।
সাথে সাথেই কল রিসিভ করে। মোবাইল কি হাতে নিয়েই বসেছিলে? তোমার ছবি দেখছিলাম। দেখা করতে পারবে? আমাদের বাসায় চলে আসো। ছাদে দেখা করব, আমি আসছি। কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি মিমদের বাসায়। ছাদে এসে দেখি ম্যাডাম আগে থেকেই দাঁড়িয়ে আছে। বলো, কেন দেখা করতে চেয়েছো? ভালোবাসি তোমায় আমি। দেবে কি প্রেমের পাল উড়িয়ে? হব তোমার জীবন নৌকার মাঝি। থাকবো সারা জীবন সুখের হাল ধরিয়া। মজনু আমি তোমার প্রেমে, আজও ছোটবেলার মতো। ভালোবেসে দেখো একবার, সব লোকে গাঁথবে মালা তোমার আমার প্রেম নিয়ে। মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছি। মিম আমার গলায় হাত রেখে পাগলের মতো সারা মুখে কিস করতে থাকে। আমি জানতাম তুমিও আমাকে এখনো ভালোবাসো, শুধু এতদিন খবর নিইনি বলে রেগেছিলে। তোমার ছোটবেলার বরটা আমাকে ভালো না বেসে থাকতেই পারে না। ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। সকল মান অভিমান শেষে আমরা এক হয়ে গেলাম। ওয়েট ওয়েট বন্ধুরা, আপনাদের জন্য আরও একটা গল্প আছে। হিন্দু মুসলিমের। জমিতে কাজ করছি, তখনই মিষ্টি খাবার হাতে জমিতে আসে। গাছের নিচে বসে আমাকে ডাকে। আবির, এই আবির আসো, খাবার খাইবা। আমি মিষ্টির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর কাছে এসে মাথা থেকে গামছা খুলে মিষ্টির মুখের সামনে ঝাড়তেই মিষ্টি বলে, সব সময় দুষ্টুমি তাই না? যাও, হাত মুখ ধুয়ে আসো, খাবার খাইবা। এত সুন্দর বউ যার আছে সে দুষ্টামি করবে না তো কেটা করব, কত বউ। হইছে, এখন গিয়ে হাত মুখ ধুয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাইবো। আমি মুচকি হেসে গিয়ে হাত মুখ ধুয়ে আসি। এসে দেখি বউ আমার সব রেডি করে রেখেছে। খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা ভাত মিষ্টির মুখের সামনে ধরি। আমি খাইছি, তুমি খাও। আমি খুব ভালা কইরাই জানি আমার বউ আমার ছাড়া খায় না। এখন আর কথা না কইয়া হাঁ করো তো। মিষ্টি মুচকি হেসে হাঁ করে। আমি ওকে খাইয়ে দেই, আর মিষ্টি আমাকে। খাবার শেষে মিষ্টি ওর ওড়না দিয়ে আমার মুখ মুছে দেয়। এরপর ও বাসায় চলে যায়, আর আমি আবার জমিতে কাজ করতে শুরু করি। কাজ শেষ করে দুপুরে বাসায় চলে আসি। লুঙ্গি আর গামছা নিয়ে গোসল করে আসি। দুজন দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি। মিষ্টি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আমি মিষ্টিকে। এভাবেই কেটে যায় আজকের দিনটা। ফজরের আজানের ডাকে মিষ্টির ঘুম ভেঙে যায়। এই আজান দিতেছে, তুমি নামাজ পড়বা না? উঠো। আমাকে ডেকে বলে। আমি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে মোনাজাতে বলি, হে খোদা, তুমি আমার আর মিষ্টির দিকে একটু খেয়াল রাখো। আমরা একে অপরের সাথে সারা জীবন থাকতে চাই। দুনিয়ার কোনো বিপদ যেন আমাকে কাছে না আসতে পারে। আমিন। নামাজ শেষ করে দেখি মিষ্টি আমার দিকে তাকিয়ে আছে। এমন কইরা কি দেখো বউ? আমার বরটাকে দেখি। আচ্ছা, এর আগে আমারে দেখো নাই বুঝি? তোমার সারা জীবন দেখলেও আমার চোখের তৃষ্ণা কমবো না। মুস্কি হেসে মিষ্টির পাশে শুয়ে জড়িয়ে ধরি। কিছু সময় দুজনে এভাবেই থাকি। একটু পর মিষ্টি উঠে গোসল করে আসে। আয়নার সামনে বসে চুল ঠিক করছে। আমি উঠে মিষ্টির হাত থেকে গামছাটা নিয়ে নিজের হাতে চুল মুছে দেই। মিষ্টি সিঁদুর পরতে গেলে আমি বলি, আমি পরাই দেই আজকে। মিষ্টি মুচকি হেসে আমার হাতে সিঁদুরের কৌটো দেয়। অল্প সিঁদুর নিয়ে মিষ্টির সিঁথিতে দিয়ে কপালে চুমু দেই। একটু পর মিষ্টি পূজা করতে চলে যায়, আর আমি জমিতে কাজ করতে। এভাবেই আমাদের সুখের সংসার চলছে। একদিন বিকেলে দুজনে ঘুরতে বের হয়েছি। হঠাৎ রাস্তায় একটা মন্দির পড়ে যায়। দেখলাম মিষ্টি ওর হাতটা বুকে কপালে ঠেকিয়ে দুহাত জড়ো করে চোখ বন্ধ করে আছে। আমিও ওর দেখা দেখি সেটাই করলাম। মিষ্টি আমাকে এমন করতে দেখে হাসে। কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। রাতে দুজনে শুয়ে আছি। মিষ্টি বলে, এই একটা চুমু দাও না। আচ্ছা চোখ বন্ধ করো। মিষ্টি চোখ বন্ধ করতেই আমি কিছুটা কাছে যাই। ওর দিকে এক পলক তাকিয়ে আছি। মিষ্টি কিছু সময় চোখ বন্ধ করে থেকে চোখ খুলে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমারে চোখ বন্ধ করতে কইয়া চুমু না দিয়ে এইভাবে তাকায় আছো কেন? আমার বউটা যে এত সুন্দর, তাই শুধু দেখতে ইচ্ছে করে তারে। মিষ্টি বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে আমার চুল টেনে ধরে। এরপর ওর কাছে এনে চার ঠোঁট এক করে দেয়।
ধীরে ধীরে দুজনে হারিয়ে যায় ভালোবাসার গভীর অতলে। একদিন বিকেলে দুজনে মাঝারে এসছি। আমি একাই আসতে চেয়েছিলাম, মিষ্টি বলল ও নাকি যাবে, তাই নিয়ে আসলাম। উজু করে মাজারে বসে আছি, হাত তুলে আমাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহর কাছে। পাশে তাকিয়ে দেখি মিষ্টিও আমার মতো মোনাজাত ধরে আছে। আমি মুচকি হেসে ওর ওড়না মাথায় দিয়ে দেই। মিষ্টি আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, হে ঈশ্বর, যে মানুষটা আমার এত খেয়াল রাখে, তুমি তার খেয়ালটা রাখো। তোমার পরে এই মানুষটাই যে আমার সব। এরপর দুজনে সেখান থেকে বের হয়ে কিছু সময় ঘোরাঘুরি করি, অনেক কিছু খেয়ে বাসায় চলে আসি। এভাবেই আমাদের দিনগুলো হাসি আনন্দে কেটে যাচ্ছে।